ওয়েট মানে আপনার সাথে সংসার করতেছে, আগে সে আমার সাথে রিলেশন। পাগল নাকি? 4 বার আপনাকে মারছে? হ্যাঁ, আমাকে মারছে 4 বার। আপনার ওয়াইফ আপনাকে মারছে? মৌখিকভাবে তালাক দিয়েছে প্রায় 30 বার প্লাস। তুই যখন চুরি করলি আমাকে বইলেই নিয়ে যাইতি, সবকিছুই তো তোর। আমি যদি না, আমি আর কয় টাকা খাইতে পারবো? এটা বললে আমি তো বললাম, এটা যদি আমি বলি উনি মুখ দেখাতে পারবে না যদি আমি এটা আজকে প্রকাশ করি। উনার জন্য আমি আমার মা বাবাকে গালি দিয়েছি, আমার মা বাবাকে আলাদা করে দিয়েছি। আমার সন্তানটা আমি বাড়িতে নেওয়ার সাহস পাই নাই, কারণ আমি এখনো বুঝতে পারি না যে উনি আমার সন্তানকে মেনে নিয়েছে কিনা। আমি 3 জন মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসি, সেটা হচ্ছে আমার মা, দেন আমার ছেলে, এবং এই যিনি আমার এক্স ওয়াইফ। আমি মন থেকে যে আজকে বললাম, আমি ওনাকে মন থেকে অনেক 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 ভালোবাসতাম। ভাই আপনার প্রেম বিয়ে তো খুবই আলোচিত, আপনি নিজে অনেক আলোচিত মানুষ, বাংলাদেশে ওয়ান অফ দ্য কি বলে ভাইব্রেন্ট ক্রিয়েটর। আপনার মানবতার সেবা দেখছি, আপনার মানুষকে সহায়তা করা, সেই আমরা যখন কেউই পেজ খুলি নাই তখনই আপনি বাংলাদেশে ভাইটাল। অথচ আজকে আপনারে কথা বলতে হচ্ছে আপনার পার্সোনাল লাইফ নিয়ে, আজকে আপনার নিয়ে মানুষ কথা বলার সাহস পাইতেছে কেমনে, কেন? আসলে ভাই এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হব এটা আমিও কখনো ভাবি নাই। তো আমার যিনি এক্স ওয়াইফ ছিলেন, এর পূর্বে আমার একটা অতীত ছিল। 2018 সাল পর্যন্ত আমি বিজিবিতে জব করেছি। তো আমার প্রথম ওয়াইফ মহিলা পুলিশ ছিলেন, অনুমতি না নেওয়ার বিয়ের কারণে আমার চাকরিটা চলে যায়, আমি এটা শেয়ার করেছি। তো ফাইনালি লং টাইম আমি এই দাম্পত্য জীবন থেকে নিজেকে দূরে রেখেছিলাম। আমার একটা সন্তান আছে, মিহাল। কত বছর বয়স? মিহাল এখন বর্তমানে 7 বছর প্লাস চলতেছে। তো সেকেন্ড পার্সন হিসেবে যিনি আসেন, উনি আসছিল একদিনের পরিচয়ে। একদিনের পরিচয়ে ওনাকে আমি বিয়ে করি। একদিনের পরিচয়ে মানুষকে একদিনের পরিচয়ে উনি আমার ভিডিও দেখে আমাকে নক করে। মূলত উনি যে আমাকে বিয়ে করেছে, ওনার বিয়েটা ছিল আমার প্রতি ভালোবাসা ছিল না, সেটা ছিল আমার পরিচিতি, আমার সুনাম। এই দিক বিবেচনা করে উনি আমাকে নক করেছিল। পরবর্তীতে দেখা হওয়ার পর উনি ওনার অতীত লাইফের একটা হিস্টোরি আমার সামনে তুলে ধরে, যে ওই প্রথম দিন দেখার সময়, গল্পের সময়। হ্যাঁ, মানে এটা হচ্ছে কি আপনার এমন ভাবে মোটিভেট করছে যে তার প্রতি আমি একেবারে আকর্ষিত হয়ে যাই। যে তার ফার্স্ট স্বামী হাজব্যান্ড মানে নেশা করতো, ড্রাগ অ্যাডিক্টেড ছিল। তো এই কথার উপর ডিপেন্ড করে ওর প্রতি আমার অনেক মায়া লেগে যায়, যে মেয়েটা এত নরম মনের সত্য কথা বলতেছে। পরবর্তীতে আমার ফ্যামিলিগত বিষয় আমি তার সাথে শেয়ার করি। সেকেন্ড দিন 2 দিন পরে আমি তাকে আমার বাড়িতে নিয়ে যাই, আমার মা বাবা ফ্যামিলি সবাইকে দেখাই, এবং তার বোনের জামাই তার মা বাবার সাথে কথা বলেই আমাদের বাড়িতে বিয়ের কাজটা সম্পন্ন হয়। সম্পন্ন হওয়ার পর ও 1 মাস আমি তাকে ভিডিওতে আনি নাই। তো ও আমাকে বলল যে আমরা যদি ভিডিও বানাই, কাপল ব্লগ করি, আমাদের ভিডিও কিন্তু খুব মানুষ দেখবে। তো দেখার কারণ আছে, এটা আমিও জানতাম যে আমাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। তো এই সুবাদে ওকে যখন ফার্স্ট ভিডিওতে আমি আনলাম, আনার পরে ও কিন্তু অনেক হ্যাপি, অনেক সুখী। কিন্তু সেকেন্ড বার ঠিক 15 দিনের মাথায় ও টিকটক করতে চাচ্ছে। টিকটক গান দিয়ে মুখের অঙ্গভঙ্গি চেঞ্জ করে। তো আমি বললাম যে আমি কাপল ভিডিও যে তৈরি করতেছি, আমি বাংলাদেশের মানুষের সামনে বিষয়টা এমনভাবে প্রেজেন্ট করতে চাই যে কাপল ব্লগারদের এখন অনেক গালিগালাজ দিচ্ছে। আমি চাচ্ছি যে আমার মাধ্যমে যে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। বিগত 6 মাস যে যিনি আমার এক্স ওয়াইফ ছিলেন, ওনার যে কন্টেন্ট উপহার দিয়েছি, আমি একটা বাজে কন্টেন্ট মেক করি নাই। কিন্তু উনি কয়েকবার টিকটক করতে আসছে, মানে স্বাধীনভাবে চলতে চাইছে। কিন্তু যেহেতু সে আমার ওয়াইফ, তাকে নিয়ে আমি সংসার করতে চাইছি। স্বাধীনভাবে মানে কি ওনার পোশাক আশাকে অসুবিধা নাকি? স্বাধীনভাবে বলতে আমি বলি বিয়ের ঠিক এটা হবে 35 দিনের মাথায় ওই ভিডিওটার শোটা আমার কাছে আছে। ও উন্নাটা এখান থেকে ফেলে দিয়ে ছড়িয়ে দিয়ে এটুকু আর কি মানে উন্মুক্ত করে দিয়েছে। তখন আমি ওকে লাথি দিতে গেছি, যেটা সত্যি কথা বললাম, যে এরকম কেন করলি, তো তুই তো আমার ওয়াইফ, আমি চাই না যে কেউ রুস্ট করুক এই বিষয় নিয়ে। তো 6 মাস পর্যন্ত আমি তাকে যত ভিডিও মেক করেছি সবগুলো আমার মেক করা ছিল, অল মেক করা। আমি আগে তাকে ডিরেকশন দিয়ে বলে দিয়েছি যে এইভাবে এরকম হবে, এরকম বলবা, তাহলে তোমাকে সবাই সহজ সরল হিসেবে মেনে নিবে, ভালোভাবে নিবে। হ্যাঁ, আমি দেখাইতে চেয়েছি যে একটা গ্রামের শহর থেকে একটা গ্রামে মেয়ে গেলে সে কিভাবে সংসারী হয়, কিভাবে মা বাবার সাথে মিলেমিশে থাকে, কিভাবে সুখে শান্তিতে সংসার করা যায়, এই জিনিসটি আমি প্রেজেন্ট করেছি। অথচ বিয়ের কিন্তু 1 সপ্তাহের মাথায় আমার মা বাবার সাথে সেপারেট হয়ে যায়। সো এখানে আমি যদি 1 বস্তা চাল কিনি না, 2 বস্তা কিনি, 1 বস্তা আমার মায়ের, 1 বস্তা আমার, যাই কিনি 2 ফানা কলা কিনলে 1 ফানা আমার মায়ের, 1 ফানা আমাদের। তো এভরিথিং। ও যদি আমার কাছে একটা বার্গার দাবি করতো, আমি বার্গার নিয়ে আসতাম 3টা। ও আমাকে বারবার জিজ্ঞেস করতো আমি তাকে ভালোবাসি কিনা।
আমি আজকে আপনার এই ফ্রেমের সামনে একটা চরম সত্য কথা বলতেছি, কোনো পুরুষকে যদি তার ওয়াইফ জিজ্ঞেস করে হয়তো অনেক সময় বলে না, বলতে পারে না, এটা 90% বলে না, পুরুষের স্বভাবই বলে না, হ্যাঁ চুপ করে থাকে। কিন্তু আমি এই পৃথিবীতে ওর এই কথার উত্তর হচ্ছে ও আমাকে বলতো যে আমি তাকে ভালোবাসি কিনা। আমি 3 জন মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসি, সেটা হচ্ছে আমার মা, দেন আমার ছেলে, এবং এই যিনি আমার এক্স ওয়াইফ ছিলেন। জি। আমি কখনো ভাবি নাই যে উনি আমাকে এভাবে তালাক দিয়ে আমাকে চলে যাবে। সবাই জানছে যে আমি ওনাকে তালাক দিয়ে দিচ্ছি কিংবা দিছি কিংবা দিয়ে দিব, দিয়ে দিলে তো আমি একদিনের ভিতরে দিতে পারি। আলহামদুলিল্লাহ ওনাকে ডিভোর্সের দেওয়ার টাকা আমার কাছে যথেষ্ট পরিমাণে ছিল, কিন্তু আমি ওনাকে তালাক দেই নাই। আমি চেয়েছিলাম যে ওর ভুলটা বুঝে যেন ও এসে আবার সংসার করে। কিন্তু ওর এলাকায় আমি খোঁজ নিয়ে জানতে পারি ওনার এখানে তালাকের ব্যাপারে সবচেয়ে বড় ইন্ধন দিয়েছেন আমার শাশুড়ি। লাস্টের 3 দিন ওনার মাথাটা নষ্ট করে দিয়েছে। যদিও আমি এই কথাগুলো বলতে চাই নাই, পরবর্তীতে উনি শাশুড়ির কি লাভ, শাশুড়ি কেন ডিভোর্স দেবে? শাশুড়ির বিষয়টা এখন আমি ক্লিয়ার করি। আপনারা জানেন যে তার একটি বাচ্চা নষ্ট হয়েছে, আমার এক্স ওয়াইফ। আপনি তো আপনার লাইভে আপনি ভিডিও দেখাইলেন যে হসপিটালে নেওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি হসপিটালে নিশ্চয়ই ডকুমেন্টস আমার কাছে আছে। জি। সো এই শর্মিলা কিন্তু এটা প্রথম বাচ্চা নষ্ট করে নাই। শর্মিলার আগের স্বামীরও আরেকটি বাচ্চা নষ্ট করেছে। উনি বলেছেন 15 দিনের সংসার। 15 দিন নয়, আমি সব কিছু খবর বের করেছি। ওনার ওই প্রথম স্বামীর সাথে সম্পর্ক ছিল 3 বছরের, আর দাম্পত্য জীবন ছিল 3.5 মাস। এমনকি 3.5 মাসের মধ্যে 2 মাসের একটি বাচ্চা নষ্ট করে ওনার বাসায়। এবং এটা ওনার পার্শ্ববর্তী এলাকার লোক আমার সাথে দেখা করে গত 2 দিন পূর্বে এই তথ্যটা আমাকে দিয়ে যায়। তো উনি আমার সন্তান যেটা শর্মিলা নষ্ট করেছে, আমি যদি ডায়েরি দেখাইতে বলেন আমি দেখাইতে পারবো, নোট করা আছে। আমি দেখেছি আপনার নোট। হ্যাঁ, ওইখানে ও বলেছে যে এই সন্তান নষ্ট করে ফেলবে আমার বাসা থেকে যাওয়ার সময়। এমনকি লিখে গিয়েছে যে আপনার সাথে আমার সম্পর্ক আর সম্ভব নয়, এই পর্যন্তই শেষ। লাস্টবার যখন উনি বাসায় যায় ওইখান থেকে কিন্তু ওনার সাথে আমার সেপারেট হওয়া শুরু হয়। জি। কিন্তু সে শেষবার আমার এই কতদিন আপনার এই যে গেলোয়া সংসারের মাঝে কতদিন? এটা রমজান মাসে। মানে কতদিন টোটাল আপনার বিবাহের দাম্পত্য জীবন? 7 মাস প্লাস। 7 মাস প্লাস 6 মাস পরে গিয়ে হচ্ছে সে তার নিজের মতো চলা শুরু করলো এবং আপনি বাধা দিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং আপনি তো ভালো কারণে বাধা দিলেন। আমি বাধা দিয়েছি এজন্য, আমি ক্লিয়ার করি, ও এর আগে 3 বার করে পেজ ক্রিয়েট করছে। তো পেজ ক্রিয়েট করার পর আর ভিডিও তৈরি করার ভালো না, মানে অঙ্গভঙ্গি ভালো না, যে এর অঙ্গভঙ্গির মাধ্যমে বোঝা যায় যে আমার মানে এক্স ওয়াইফটা খুব চ্যাম্পিয়ন, খুব পাকনা। তখন আমি বলছি যে এই ভিডিও তৈরি করার, মেকিং করার অনুমোদনটা কে দিল, এটা নিয়ে অনেক ঝগড়া। তো আমার শাশুড়ির বিয়ের 1 মাসের পর আমার শাশুড়িকে আমি বলেছিলাম যে আমার জন্য দোয়া করবেন, ওয়ারি সূত্রে যা প্রয়োজন, আপনাদের কোনো কিছুরই আমার প্রয়োজন নাই, আমার মান্থলি ইনকাম এত। তো মান্থলি ইনকামের কথা শুনে আমি বলছি আমি যদি হাইটেও যাই আমার মাসে এত টাকা থাকবে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, উনি পরের দিন বলতে থাকে পেজ খুলে দেই না কেন, ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেই। মানে এটা হচ্ছে বিয়ের 1.5 মাসের মাথায় যখন আমার শাশুড়ি শ্বশুর, তবে হ্যাঁ আমার শ্বশুর খুবই ভালো মানুষ, ওনার ব্যাপারে আমি 10 থেকে 12 বার আমি ওনার ব্যাপার কাছে নালিশ করেছি। উনি আমাকে বারবার বুঝিয়েছে, বাবা তোমারও এটা সেকেন্ড ওয়াইফ আর সেকেন্ড স্বামী তুমি, তো পরবর্তীটা খারাপ দুইজনেরও হইতে পারে, কষ্ট হলেও সংসার চালিয়ে যাওয়া উচিত। আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, শেষ মুহূর্ত পর্যন্ত উনি চোখের পানি জড়াইছে এবং আমাকে সুপারিশও করছিল যে বাবা তুমি কি ডিভোর্স দিয়েছ কি না, যদি দাও তাহলে আমি ওইখানে যাব না, আর যদি না দিয়ে থাকো তাহলে শর্মিলাকে নিয়ে যাবো। আমি আমার শ্বশুর মশাইকে বলেছিলাম যে আব্বা আপনি আসেন, আসলে বসে কথা বলি, আমি বলি না যে ডিভোর্স দিয়েছি, দিলে তো বলে দিতাম যে দিয়ে দিয়েছি। তো উনি বলছে ঠিক আছে আমি কয়েকদিন পরে যাচ্ছি। কয়েকদিন পরে আমার বাসায় আইসা আসে নাই, তখন আর আসে নাই, কিন্তু যখন নিয়ে যায় লাস্টবার, এটা একটা দারুণ ইন্টারেস্টিং পয়েন্ট, ও কিন্তু মাস্টার প্ল্যান করে উনি আমার বাসায় প্রবেশ করে ইন হয় শেষবার। আমার বাসায় একটা লাল ডায়েরি আছে, ইউসিবি ব্যাংক কর্তৃক আমাকে সেটা উপহার দিয়েছিল। তো ওই ডায়েরির ভিতরে আপনি হয়তো জানেন যে আমাদের বিজনেস ম্যানেজার কিংবা গুগল অ্যাডসেন্সের যে জিনিসগুলো থাকে, আমার একটা পেজই বড় বড় আলহামদুলিল্লাহ, আমার ওইখানে 30 লাখ টাকা হোল্ডও হয়ে আছে জি ফ্ল্যাগের কারণে। তো আমি ওকে বলছি এইটার ভিতরে আমার 70 থেকে 80 লাখ টাকার ডকুমেন্টস আছে, আর এই সিমটা যদি কারো কাছে যায় সব চলে যাবে। ও লাস্ট যেদিন চলে আসে উনি আমার ওই জিনিসগুলা মানে ছবি তুলে নিয়ে এবং ওই সিমটা নিয়ে বাসায় চলে যায়। তো রমজান মাস দুপুরবেলা দেখি আমার ওইটা রিকভারি কিংবা পাসওয়ার্ড চেঞ্জের কোড আসতেছে বারবার গুগলে। তো আমি ঘুমে দেখছি, হঠাৎ করে উঠে দেখি যে আমার এই জিনিসগুলো মানে কেন পাসওয়ার্ড না জানলে তো এটা আসবে না। আমার ওই রুমটা প্রোটেক্ট রুম, মানে আমার মায়ের ঘরের থেকে চাবি নিয়ে, আমার রুম থেকে চাবি নিয়ে 2 রুমের চাবি নিয়ে ওই রুমে ঢুকে তারপরে ডুয়েল খুলে ওই জিনিসটা নিতে হবে, মানে একজনের জিনিস নিলে ওইটা পাবে না কখনোই। তো এটা আমি আর আমার এক্স ওয়াইফ ছাড়া কেউ জানতো না।
তো যখন রুমের ভিতরে বউয়ের কাছে তো মানুষ লুকায় না, বউয়ের কাছে তো সবই জানে। শুধু এটা লুকাই নাই, উনাকে আমি আমার যে শেয়ার রাখা 3টা ব্যাংকের অ্যাকাউন্ট, আমার কত টাকা হোল্ড, এভরিথিং শোনাইছি। আমার শাশুড়িকেও বলছি আমার মান্থলি ইনকাম করতে, এবং আমার ওয়াইফকেও আমি সব বলছি। হ্যাঁ, এর টু জেড আমি শেয়ার করছি। সর্বনাশ তো এনেই করছেন না, এর টু জেড আমি শেয়ার করছি। তবে এটা হওয়ার পর আমি শুধু আমার পার্সোনাল আইডিতে একটা পোস্ট করছিলাম যে তুই যখন চুরি করলি আমাকে বইলাই নিয়ে যাইতি, সব কিছুই তো তোর, আমি যদি না, আমি আর কয় টাকা খাইতে পারবো। এই পোস্টের পরিপ্রেক্ষিতে উনি ওই দিন থেকে 3টা পেজ খুলছে। একটা পেজে বলছে এটা আমার আপার পেজ, ফলো দিয়ে রাখবেন, এটা আমার পেজ। এটা আমি আরেকটা পেজ খুললাম, এখান থেকে আমি লাইভে আসবো। এটা বাংলাদেশে সবাই দেখছে। প্রথম তো ওনার চোখের পানির মানে অজুরে কান্নাকাটি রিসে মানে অভিনয় করছে পেজগুলো উঠানোর জন্য অভিনয়টা করছে। এটা অনলাইন প্ল্যাটফর্মের যারা সবাই জানে এখন অলরেডি ক্লিয়ার। সো আমি জানি যে 15 দিনের ভিতরে সে কান্নাকাটি করলে 15 দিন কান্না করতে পারবে না, তার নতুন টপিক নিয়ে আসতে হবে। তো তার পেজ উঠানি শেষ। এখন আমি বাসায় যদি ভালো কন্টেন্ট মেক করি, তৈরি করি, উনি ওইটা নিয়ে ভিডিও বানানি শুরু করে। আমি ওনার ফ্যামিলির গোষ্ঠী শুদ্ধা যত নাম্বার আছে ব্লক করে রাখছি, এমনকি ওনার পেজ, ওনার আইডি সব। কিন্তু উনি বলে ভিডিওতে আমি নাকি ওনাকে ফোন দিয়ে ওনাকে আসার জন্য কথা বলি। অথচ থানা থেকে এসআই সাহেব বলছেন সংসার করার জন্য উনি ওনার ভুল বুঝতে পারছে। এমনকি ওনাকে একটা মেসেজ দিতে চাচ্ছি, উনি নিজেও জানে ওনার সংসারটা নষ্ট হয়েছে ওনার মায়ের জন্য, ওনার বান্ধবীর জন্য, এবং এখানে বর্তমান সময়ে যে 2টা মেয়ে অ্যাড হয়েছে, 2টা আপু, ওনাদেরকে বলবো যে একটা হ্যাঁ পার্লারের মেয়ে, ওনার নাম হচ্ছেন মৌ। উনিও ওনার কাছে গেছে সান্ত্বনা পাওয়ার জন্য, কিন্তু উনি কি করলো, ওনাকে ভুল মোটিভেট করলে ওনাকে রাস্তায় এনে দাঁড় করালো। এখানে আমার একটা মেয়ে ভাইরাল হওয়ার জন্য আমার বাসায় গিয়েছে, ভিডিও করেছে, ব্যাপারে আমার কাছে বদনাম করেছে। কিন্তু যখন দেখছে শর্মিলার পজিটিভ কমেন্টস, আমাকে গালিগালাজ করতেছে, এই মেয়েটা পোল্টি দিয়ে এই 3 জন মিলে অ্যাডজাস্ট হয়ে আমাকে নিয়ে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কন্টেন্ট মেক করা শুরু করলো। নিরুপায় হইয়া যখন আমাকে হুমকি প্রদান করলো 3 জন মিলে আমাকে যে কোনোভাবে ট্যাপে ফেলবে, পরে আমি থানায় জিডি করি। কিন্তু আমার জিডির দেখা দেখি ওনারা আবার রিয়াকশন জিডি করে আপনার কি বলে রূপগঞ্জ থানায়। তো উনি বলছে যে আমার বাসায় যে ডিভোর্সটা হয়, ডিভোর্সের বিষয়টা শেয়ার করি কিভাবে ডিভোর্সটা হলো। তো আমাকে বারবার এক ভাই বললো, ওনার বাসার পাশে, ওনার নাম শহীদুল ভাই, উনি বলছে যে ভাই যদি পসিবল হয় তাহলে সংসারটা করো। আমার শ্বশুরও বলছে এটা। তখন আমি ওনাকে বললাম ভাই যথেষ্ট পরিমাণ আল্লাহ তাআলা আমাকে উপার্জন করার তৌফিক দিয়েছে, সারা দেশের মানুষের সামনে আমি আমার ওয়াইফকে ভালোবেসে দেখাইলাম যে আমার ওয়াইফের মতো কোনো মানুষ হয় না। ওনার যে আমি দ্বিতীয় স্বামী এটা কোনোদিন প্রকাশ করি নাই। আমার কাবিননামার মধ্যেও লেখা উনি কুমারী, এবং সারা দেশের মানুষের সামনে প্রেজেন্ট করেছি সে অবিবাহিত। তাহলে তার আগের বাচ্চা তো সেটা নষ্ট করছে, ওকে ফার্স্ট নষ্ট করছে, সেটা হচ্ছে আপনার 2 মাসের বেলায় নষ্ট হয়েছে। অন্তর ওনার হাজবেন্ড ছিল অন্তর ভাই, তো ওনার বাচ্চা নষ্ট করছে 2 মাসের বেলায়। মানে উনি বারবার বলছে একটা বাচ্চা নষ্ট হয়েছে, কিন্তু ওনার সন্তান নষ্ট করছে 2টা। তো আমার বাসায় যখন ডিভোর্স হয়, আমি আসলে এভাবে অপেক্ষায় ছিলাম না যাই সে উনি ডিভোর্স দিয়ে যাবে। হয়তো উনি শহীদুল ভাই আমাকে যেটা বলে, পরবর্তীতে ওনার উত্তর আমি দিয়েছিলাম যে ভাই আমি ওকে এতটাই ভালোবাসতাম, মানে এতটাই স্বপ্ন দেখছি, আমার পাসপোর্ট আছে 10 বছরের, যে আমরা দুজন একসাথে বাইরে যাবো, ওর পাসপোর্ট নেই। ঠিক এই ঘটনার 2 দিন পূর্বে ওর 10 বছরের পাসপোর্টের জন্য আমি অ্যাপ্লাই করি আমাদের গাজীপুরে, এবং 7,000 টাকা আমি সেখানে পেইডও করি। তো এখন নির্জালা ছাড়া পাসপোর্ট হয় না। ও বলছে যে আপনি নারায়ণগঞ্জে করেন, আমার মিসকে বলছে, এক্স ওয়াইফকে। তো ওনাকে নিয়ে আমি নারায়ণগঞ্জ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি রমজান মাসে। উনি আমার বাসা থেকে সব ডকুমেন্ট না বলে চুরি করে নিয়ে যায়। তো আমার বাসায় যখন শহীদুল ভাই আসে, ওনাকে আমি বলছিলাম যে ভাই আমি ওনাকে এত সুনাম এবং সম্মানের আসনে আসীন করেছি, আর উনি আমাকে সমগ্র বাংলাদেশে একজন কালপিট হিসেবে পরিচয় করে দিয়েছেন। ওনার আপনার বিরুদ্ধে অভিযোগ কি? ওনার আমার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে আসলে সবচেয়ে বড় ভুল করেছি আমি এখানে, আমার ইনকাম সোর্স, আমার এই পেজের ইনকাম, এবং কত ভিউয়ে কত ডলার আসে, এবং আমার অ্যাকাউন্ট। আর এখানে সবচেয়ে বড় বিষয়, আমার শাশুড়ি যেদিন ওনার নামে পেজ খুলে দিতে বলেছে, অ্যাকাউন্ট অ্যাড করে দিতে বলেছে, আমি দেই নাই। এখন আমি যতটুকু বুঝেছি আমার সেন্সে আসছে সেটা হচ্ছে আমার ইনকাম সোর্স থেকে হয়তো আমরা যেহেতু দুজনে কন্টেন্ট মেক করতাম, ওনাদের আশা ছিল যে অর্ধেক টাকা যেন আমি শর্মিলাকে দিই, কিংবা একজন আর্টিস্ট হিসেবে পেই দিয়ে পাইতে পারে, কিংবা আপনার হাজবেন্ড হিসেবে তো আপনার সম্পত্তি তো তার সম্পত্তি হবে, সেই তো সব ভোগ দখল করবে। আমি এটা অনেকবার বুঝাইছি, আমি ওনাকে বলছি যে হ্যাঁ শর্মিলার কিন্তু ওনার আত্মীয় স্বজন, আশেপাশের প্রতিবেশী সবাই জানে ওনার মাইন্ড সেটআপটা খুব চড়া। মানে চোখের পলকে উনি মানুষকে ছোট করে কথা বলে, মানুষকে অপমান করে। আমার এই পর্যন্ত আমার গায়ে হাত তুলেছে 4 বার। আপনাকে মারছে? হ্যাঁ আমাকে মারছে 4 বার। মৌখিকভাবে তালাক দিয়েছে প্রায় 30 বার প্লাস। আমার মায়ের সামনে দ্বিতীয়বার আমাকে একটা থাপ্পড় দিয়ে তালাক, মানে তালাক 3 বার বলছে, মৌখিকভাবে 30 বার প্লাস বলছে। এমনকি আমার শ্বশুর বাড়ি থাকা অবস্থায় ওইখানে যে ভাড়াটিয়া, মানে যারা ভাড়া থাকে ওনাদের সামনেও আমাকে তালাক দিয়েছে। এই ভিডিও যদি উনি দেখে
কেউ যদি জিজ্ঞেস করে ওনাকে, ওই বাসার ভাড়াটিয়া যিনি, ওনাকে জিজ্ঞেস করলে জানতে পারবে। কিন্তু দেখেন এই আমার এক্স ওয়াইফ আমার সম্পর্কে যে কথাগুলো এই অনলাইন প্ল্যাটফর্মে বলে গিয়েছে প্রথম 10 থেকে 15 দিন, আমি কোনো মুখ খুলি নাই, কোনো কথা বলি নাই। আমি শুধু অপেক্ষা করেছি যে এটা কোন পর্যন্ত যায়। ও বলতেছে বলুক, কিন্তু উনি এমন ভাবে কথাগুলো বলছে কান্নাকাটি করে, আমাকে মানে একদম ভুল মোটিভেট করে ফেলছে পাবলিক ফাংশনে। পরবর্তীতে আমি বাধ্য হয়ে লাইভ করেছিলাম। তারপরে ফাইনালি লাইভ করেছি যে আমি যখন হুমকির মধ্যে পড়েছি তখন। আর দুধ দিয়ে যে গোসলের ভিডিওটা যেটা করেছিলাম, আসলে আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নেই। যথেষ্ট পরিমাণে আলহামদুলিল্লাহ অনেকদিন যাবত ভিউ হচ্ছে। আমি এটা করেছি, ওরা যে আমার নামে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কন্টেন্ট তৈরি করেছে শুধু এটা জানান দেওয়ার জন্য, আমি মনের যাতে আমার কষ্টটা তার প্রতি আমার কোনো আর সিম্প্যাথি নেই এটা বোঝানোর জন্য আমি ওই দিন ওই কাজটা করেছি। সো এই শর্মিলা যেদিন আমার বাড়িতে আসে, এখন যাচ্ছি ডিভোর্সের মূল পর্বে, সে ছিল আমাদের বাড়ির নিচে। ওনার আম্মা, ওনার আব্বা মানে আমার শ্বশুর শাশুড়ি আর ওই ভাই আর ভাইয়ের আম্মা আসছিল, ওই 4 জন আসার পরে আমি এখানে বসে কথা বলতেছি। ওনারা হয়তো ওই ভিডিওটা দেখবে কিনা জানি না, একবারও মুখ দিয়ে বের করে নাই যে আমি সংসার করতে চাই কি চাই না, কি করব কি করব না, অথবা মাফ করে দিই। হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি বলে নেই। আমার শাশুড়ি শুধু একবার বারান্দার ওই মাথায় যাচ্ছে, একবার এই মাথায় যাচ্ছে। কিন্তু আমার শাশুড়ি আমার বাড়িতে ইন হওয়ার পূর্বে, এই যে আমি এই ভিডিওর মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে ক্লিয়ার করে যাচ্ছি, তালাক হওয়ার ঠিক 3 দিন পূর্বে মাথাটা পাগল বানিয়ে ফেলছে আমার শাশুড়ি আর তার কথিত বান্ধবী, যে এক্স ওয়াইফ। ওনাকে আমি রেসপেক্ট করি, সম্মান করি, যে এটা বলছে ডিভোর্স দিয়ে দে, যা বুঝার আমি বুঝুম, পরে ভালো ছেলে দেখে আমি বিয়ে দিয়ে দেবো, এটা রাখার দরকার নাই। এই ম্যাম এখন বলছে যে আমি না বুঝে রাগের মাথায় কাজটা করে ফেলছি। আমি এই কথাগুলো কিভাবে জানি? আমি তো লুকিয়ে রাখছি। কিন্তু ইউনিভার্সাল ট্রুথ কখনো গোপন রাখা যায় না। এমনকি আশায় যখন আমার বিয়ের 15 দিন হয়, বিয়ার ছিল আধা বোতল, ওনার ফ্রেন্ডরা পাবলিক মানে কলেজ ফ্রেন্ড কিংবা বন্ধু বান্ধব মিলে খাইছিল। আমি বলছি যে ডাজ নট ম্যাটার, এটা খাইলে প্রবলেম নেই। এমনকি উনি নিজে যখন আমার নাম্বার অনলাইন প্ল্যাটফর্মে পাবলিশ করেন, তখন প্রবাস থেকে অনেক ছেলেরা বলছে যে আমাদের সাথে যেটা ইমো ফ্রিল্যান্সিং করে মেয়েরা আর কি, ওইটা করে অনেক টাকা নিয়েছে এবং ছবি সহ আমার ইমো হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছে। হোয়াটসঅ্যাপ ইমো অনেক ডকুমেন্টস। হ্যাঁ, ইমো ফ্রিল্যান্সিং মানে যেই অশালীনভাবে কাপড় চোপড় ছাড়া অন্তরঙ্গ কথাবার্তা, সেইগুলো ওনারা আমাকে যে তথ্য দিয়েছে এর মধ্যে দুইটা ছেলেকে বিয়ের কথা প্রতিশ্রুতি দিয়ে তাদের ব্লগ দিয়ে আমাকে বিয়ে করে। আর আরেকটা ছেলে যে ইনফরমেশন দিয়েছে সেটা হচ্ছে সে তার মা বাবার অসুস্থতার কিংবা প্রেম ভালোবাসা এইসব কথা বলে সে তার কাছ থেকে 20,000 টাকা নিয়ে ওই ছেলেটাকে ব্লক করে দেয়। আরেক ছেলের কাছ থেকে নিচে 10,000 নিয়ে ওই ছেলেকেও ব্লক করে দেয়। এখন না, এটা আমি জানতাম না, এটা জানছি উনি যখন আমার। ওনারা কি ইমোতে কথা বলে নাকি আমি যে কথা বললাম সেটা? আমি এটা জানি না উনি কিভাবে টাকাটা নিয়েছে। ওনার আব্বা এক সময়, ওনার আব্বা কোনো পৃথিবীর কোনো কাজে ছোট নয়। হ্যাঁ, ওনার আব্বা এক সময় আপনার করতো, সিকিউরিটি গার্ডের চাকরি করতো। জি। তো সিকিউরিটি গার্ডের ধরলাম 8 বছর আগে করছে, 9 বছর আগে করছে, অনেক কম বেতন। তখন বেতন খুবই কম। ওইখানে একতলা বিল্ডিং এর একটা ফ্ল্যাট বাসা নির্মাণ করেছে, 8,000 টাকা বেতন হয়। 8,000 টাকা। পাশে একটু দূরে আরো 5% জমি ক্রয় করেছে, ওইটার দাম সম্ভবত 30 না 40 লক্ষ টাকা। ময়মনসিংহে কিছুদিন পূর্বে 20 লক্ষ টাকার জমি ক্রয় করে এসেছেন। ওনাদের কোনো ইনকাম সোর্স নেই। ওনারা এই 70-80 লক্ষ টাকা, কম বললাম, এই অল্প কিছুদিনে কিভাবে কোথা থেকে ওনারা টাকাটা পাইলো? একজন ব্যক্তি সিকিউরিটি গার্ড তখনই চাকরি করে যখন তার কোনো উপায় থাকে না, কোনো ইনকাম সোর্স থাকে না, আয় থাকে না। তাহলে এই অল্প কিছুদিনের ভিতরে 70-80 লক্ষ টাকা কিভাবে আসে? উনি ভিডিওতে বলেছে আমার বাবার অনেক আছে, আমি গরিব নয়, এই যে বিল্ডিং বাড়ি আমার, আমি কখনোই পেজ চালাবো না, পেজে আসবো না। অথচ দেখেন ওনার নামে 4টা না 5টা পেজ, 3টা ইউটিউব চ্যানেল, ওনার সাথে 2 জনের 2টা আছে। তো আমার এখানে যাওয়ার পর আমি ওনাকে ভালোবেসে একটা কথা বলবো, ওনাকে আমি ভালো জিনিস শিখিয়ে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি, ইনকাম সোর্স বুঝিয়েছি। ওনাকে সমগ্র দেশের মানুষ ভালো জানে। উনি কেন পার্লারের মেয়ের সাথে চলে যার এসিআর ওই এলাকায় কেউ ভালো বলে জানে না? উনি কেন ওই মেয়ের সাথে চলে যে মেয়ের মা 3টা বিয়ে হয়েছে, যে মেয়ে অবিবাহিত বলে কক্সবাজার 365 দিনের মধ্যে 200 দিনই আপনার যাওয়া আসা করে? উনি কেন অবিবাহিত বলে যে মেয়ে 4টা বিয়ে করেছে ওনার সাথে কেন চলে? যে মেয়ে আমাকে খারাপ বলে বদনাম করেছে সেই মেয়ের সাথে কেন সে ঘুরতেছে? ম্যাম আরেকটা মেসেজ দিচ্ছি, এক্স ওয়াইফ উনি যিনি আছেন আমার সাথে ডিভোর্সের পর থেকে এবং আগ মুহূর্তে উনি কখনোই 1 সেকেন্ডের জন্য ঘরের ভিতরে থাকতে পারে নাই এবং বাসায় খুব কম সময় অতিবাহিত করেছে। তাহলে উনি কোথায় থেকেছে? কিছুদিন পূর্বে, এটা আমি পাবলিক করি নাই, এখন করতেছি, উনি হাত কেটেছে
এই কিছুদিন পূর্বে হাত কেটেছে। এবং এই মেয়ের মা এবং বাবা আমাকে ডিভোর্স দেওয়ার জন্য বাপের বাড়ি থাকলে যে কথা শুনতে হয় সেই কথাটাও ওনাকে শুনিয়েছে। তাহলে আমাকে ডিভোর্স দেওয়ার পর একটা কথা বলি, উনি হয়তো অনলাইন প্ল্যাটফর্ম থেকে অনেকগুলো পেজ করেছে, অনেক টাকা উপার্জন করতে পারবে, আমি দোয়া করি উনি অনেক বড় কিছু হোক। কিন্তু আমি মন থেকে যে আজকে বললাম, আমি ওনাকে মন থেকে অনেক 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 ভালোবাসতাম, আমি কখনোই কোনোদিন বলি নাই। এবং আজকে বললাম উনি বলছে ওনাকে নাকি আমি 4 পেয়ার না 5 পেয়ার জামা কিনা দিছি। উনি যে জামাগুলো পরে ভিডিওতে আসে সেই জামাগুলো তো আমার কিনার। আমি তো একটা কম দামি জামা কয়টা কিনে দিয়েছি আমি মনে নাই, সব ভালো ভালো জায়গা থেকে শপিং করে দিয়েছি, ভালো ভালো মার্কেট থেকে, বসুন্ধরা থেকে, আমাদের কোনাবাড়ি থেকে। এমনকি 2 দিন যায় গাউসিয়ার থেকে একদিন 58,000 টাকার আর একদিন 27,000 টাকার আমি মার্কেট করেছি আমার ফুল ফ্যামিলির জন্য। আমি অনেক স্যাক্রিফাইস করছি, শুধু আমার ফ্যামিলির নয়, ওনার আত্মীয় স্বজন যারা আছেন জামা হিসেবে ওনার এলাকাবাসীর। আমি কখনোই কোনো দিন আমি কোনো কারণে মানে আমাকে কটু কথা বলতে পারবে জামা হিসেবে ছোটো চোখে দেখবে এরকম আচরণ অ্যাক্টিভিটি ছিল না। আরেকটা পয়েন্ট হচ্ছে এখানে, আমি ওনাকে যদি ভালো না বাসতাম ওনাকে কেউ চিনতো না, একটা কুত্তাও চিনতো না ওনারে। আমাকে বিয়ে করার পূর্বে উনি টিকটক ইউজ করতো। আচ্ছা, টিকটক ইউজ করতো, এখানে ভিউ হইতো 40টা 50টা 60টা এরকম। আমার বাসা থেকে যখন বাপের বাড়ি যাইতো উনি আবার আপনার কি বলে টিকটক ইউজ করতো। ওনার কিন্তু ফোন ব্যবহার করা নিষেধ ছিল। কেন? ওনার নিষেধ ছিল এই জন্যই, উনি আমার সাথে সংসারের ঠিক 3 মাসের মাথায় আপনারা দেখবেন যে বিপি ইমরান নামের একটা ছেলে, এই ছেলের হয়তো কোনো দোষ নেই, কারণ বিপি ইমরানের তারা আমার ওয়াইফকে মেসেজ দেওয়ার দরকার নেই। একজন পাবলিক ফিগারকে এটা আমি জানি যে অসংখ্য মেয়ে এমনিতে বিরক্ত করে। তো উনি হয়তো ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে ফ্রেন্ড হয়েছে। তো বিপি ইমরানের সাথে রাত একটা সময় উনি 49 মিনিট না 51 মিনিট একটা না কথা বলছে, এসএমএস না কথা, ফোনে কথা, ডাইরেক্ট কথা। তো এটা জানতে পারি ওনার এক ওয়াইফের মাধ্যমে, বিপি ইমরানের। তো জানার পরে আমি সাথে সাথে আমার শ্বশুর এবং আমার ভাইরাকে বললাম উনি কোথায় আছে, কয় আরেক ঘরে। তো ওই ঘরে যাওয়ার পর আমি বলছি দেখেন ও ইমরানের সাথে কথা বলতেছে। তো আমি ওকে তুই তুই করে বলছি, একটু গালিও দিয়েছি যে আমার ওয়াইফ রাত একটার সময় ওর সাথে কিসের কথা, লজিক্যাল। তো ইমরান ভাইকে আমি বললাম যে ভাই যদি আপনার মধ্যে কোনো কিছু জানার বোঝার দরকার থাকে, আপনার বাসার থেকে আমার বাসা বেশি ডিস্টেন্স নয়, আপনি আমার বাসায় এসে সমস্যা থাকলে কিংবা ফোন দিয়ে আমাকে বলবেন ভাই এমনি এমনি বিষয়। রাত একটার সময় তো 1 ঘন্টা ওনার সাথে কথা বলার আপনার প্রয়োজন নাই। সো এক পর্যায়ে ওনারা আমার হুমকি দিল, আমার পেজ 2টা সাসপেন্ড করলো, 1,10,000 টাকাতে আমি পেজ ব্যাক করলাম। পেজ ব্যাক করছি, কিন্তু এই পর্যায়ে তার ফোন ব্যবহার করা নিষেধ থাকলেও উনি আমার দাম্পত্য জীবনের মধ্যে 3 মাস আমার বাড়িতে থেকেছে এবং বিয়ের মাত্র 15 দিন হবে। 15 দিনের মাথায় কিন্তু ওনার হাজবেন্ডের জন্য উনি 2 পাতা ট্যাবলেটও খায়, এটা ক্লিয়ার করতেছি। ওয়েট, মানে আপনার সাথে সংসার করতেছে, আগের আমার সাথে রিলেশন। পাগল নাকি? পাগল আমি, শুনেন আমার কাছে ভিডিও আছে, ডকুমেন্টস আছে, আমার এলাকার আশেপাশের লোক সবাই জানেন। উনি তো কান্দা কান্দা বিষয়গুলো বলছে, আমি চুপ ছিলাম কেন জানেন? যে এ আমাকে খারাপ যে সারা বাংলাদেশে মোটিভেট করলেও আমি হয়তো একটা ভিডিওর মাধ্যমে সবাইকে বুঝিয়ে দিতে পারবো যে ও বাচ্চা ফুলাপান ছোট মানুষ, ভুল করছে, ওর ভুল বুঝতে পারছে, আমার বাসায় আসছে ক্ষমা চাইছে, আমি ওকে ক্ষমা করে গ্রহণ করে নিলাম। মানে ওকে আমি ডিভোর্স দিয়ে দেবো, আগের জামার সাথে ফোনে চ্যাট করতেছে, কথা বলতেছে, এই বিষয়ের জন্য ওনার ফোন ব্যবহার করা নিষেধ ছিল এক্স ওয়াইফের। মানে আপনি দেখছেন, নিজের চোখে দেখছেন? আমি ফোন একদম হাতে নিছি, আমার ফোনটা আমি ভেঙে ফেলেছি আছাড় দিয়ে। আমি কষ্ট সহ্য করতে পারি নাই। আমার বাসায় 7 দিনে সপ্তাহ, আমার বাসায় 5 দিনই ঝগড়া হয়েছে ওনার জন্য। এমনকি আমার আব্বা আমার এখানে মাথায় ফাড়া দিয়ে আমার বাড়ির টাইলসের মধ্যে আমার এই দাঁড়িয়ে ছিল আমার আব্বা, যে বাসার উঠোনে ও মানে আমি কেন তাকে বিয়ে করলাম, কেন আমি বাসায় নিলাম। কিন্তু আমার শেষ মুহূর্ত পর্যন্ত ওনার জন্য আমি কত স্যাক্রিফাইস করছি আমার এক্স ওয়াইফ জানে এটা শুনে। উনি এখন হয়তো অস্বীকার করবে, কিন্তু উনি আমার কাছে একদিন ক্ষমা চাইবো এবং মাপ চাইবো। ওনার জন্য আমার বাসার থেকে যাওয়ার ঠিক রমজান মাসের রোজা রাখা অবস্থায় আমি আমার আব্বা, মা, ভাই, আমার ভাবি, এমনকি প্রত্যেকটা মানুষকে সাথে ঝগড়া করছি। এমনকি আমার ছোট ভাই যিনি ঢাকা আসলের দোকান করে, সে রাগ করে কইছে বাড়ি ঘর ওরে দিয়ে দিলাম, ও থাকুক, আমি বাড়ির থেকে চলে যাই। উনার জন্য আমি আমার মা বাবাকে গালি দিয়েছি, আমার মা বাবাকে আলাদা করে দিয়েছি। আমার সন্তানটা আমি বাড়িতে নেওয়ার সাহস পাই নাই, ও যে মাদ্রাসায় থাকে। কারণ আমি এখনো বুঝতে পারি না যে উনি আমার সন্তানকে মেনে নিয়েছে কিনা। ওনাকে আমি মাদ্রাসায় রেখেছি, যে যদি কখনো মেনে নাই বুঝতে পারে তাহলে আমি ওকে বাসায় নিয়ে আসবো। আমার কোনো কিছুর ঘাটতি ছিল না, মানে আমার ফ্যামিলি, পুরো ফ্যামিলিটা আমি চালাইছি। ও তো পাগল হয়ে যাইতেছে আপনার কথাবার্তা শুনে। শুনেন, পুরো ফ্যামিলিটা আমি চালাইছি। সো উনি যখন তালাকের কথাটা বলি নাই, এখন শেয়ার করব। তো উনি কিন্তু এই 15 দিনের মাথায় আমার বাসায় ওই যে আগের জামার জন্য 15 দিনের মাথায়
যখন আমি বলছি এইভাবে সংসার করা সম্ভব না, আমার শ্বশুরের ফোন দিলাম, গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে, আমার শ্বশুর বললো এটা কি হাসায় সত্য, লেখছে কি আমার বাসার থেকে যে ওর সাথে ডেটিং করবে, আগের হাজবেন্ডের সাথে ডেটিং করবে। আমি এটা পৃথিবীর কোনো ছেলে মেনে নিতে পারবো না যে বিশ্বাস করে 15 দিন হয় সংসার করছি, ওনাকে কিন্তু আমি ফ্রি, মানে ফোন ইউজ করতে পারে তখন, যে এখন এটা করতেছে, পরে হাতে পায়ে ধরছে, কান্নাকাটি এই সেই। মানে আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, না এটা না বলি, এটা গোপন রাখি। সো উনি যখন এর পরেও আরো গোপন আছে, এটা বললে, আমি তো বললাম এটা যদি আমি বলি, উনি এই বড় বউ মুখ দেখাতে পারবে না যদি আমি এটা আজকে প্রকাশ করি, আজকে যদি এটা প্রকাশ করি। ইঙ্গিত আমি, যাই হোক, যদি ফাইনাল কখন প্রয়োজন পড়ে তখন বলবো। তো কোন উনি যখন আমার বাসায় যখন 15 দিনের দিন উনি খেলো, আরসুলেন 115 খাইছে, তো এক্স হাজবেন্ডের জন্য 15 খাওয়ার পর 10 মিনিট হয়ে গেছে। আমি কিন্তু মানে বুঝতেছি যে আসলে ও খাইছে না ফালিয়ে দিছে নাকি, আমি এটা বুঝতে পারতাছি না। এখন ফাইনাল বুঝতে পারতাছি যে এটা যাতে জানাজানি না হয়, ওকে নিয়ে আমি ওয়াশ করে নিয়ে আসি, ও যেন এখানে থাকতে পারে, ওকে যেন আমি ডিভোর্স না দিয়ে দেই। পরে দ্রুত আমার ছোট ভাই ফ্রেন্ডে আমি ফার্স্ট গাড়ি রিজার্ভ করে আমি অটো দিয়ে পাঠিয়ে দিলাম। আমি টাকা নিয়ে দ্রুত যাইয়া আমি ওনাকে হসপিটালে ওই দিন থেকে সকাল পর্যন্ত, সকাল না দুপুর পর্যন্ত আমি হসপিটালে বসে, হসপিটাল থেকে আমি একটা কদম আমি বাইরে পাঠাই নাই, ওরা আমি সেবা করছি। শুধু তাই নয়, আমি আমার জায়গায় অন্য কেউ হলে ডিভোর্স দিয়ে দিই। আপনি তো হেভি স্বামী, আরেকজন এক্স স্বামীর জন্য ওষুধ খাইতেছে, বর্তমান স্বামী সেবা করতেছে। হ্যাঁ, ওয়াশের আমার কাছে আছে, দেখলাম ভিডিও দেখছি। এখানেই শেষ নয়, উনি কিন্তু এরপরও ইমরানের সাথে কথা বলছে। এত রাতে ইমরানের সাথে কথা বলার প্রয়োজন নাই। ওনার ফোন ব্যবহার করার সাথে আমার বাসায় থাকছে 3 মাস, ওনার বাপের বাড়ি যা থাকছে 4 মাস। 4 মাস ওনার ফোনটা লকারে থাকছে, যে দেই লুকে লুকে তারপরে ফোন ব্যবহার করে। কিন্তু উনি যে লুকে ফোন ব্যবহার করে, ওই লুকে ফোন ব্যবহার করার ওই লোকটাকে আমাকে বলেছে আমি নাকি পরকে করি। এখন যাচ্ছি ওনার পয়েন্টে, আমাকে হাজার হাজার মেয়ে মেসেজ করে, টেক্সট করে, আমার কি পরকে করার কোনো প্রয়োজন আছে? আমি এটা সমগ্র বাংলাদেশের যারা আপুরা বোনেরা যারা মেসেজ করেন, আমি আপনাদেরকে বলছি, কখনো কি আমি আপনাদের কুপ্রস্তাব দিয়েছি কখনো, কিংবা খারাপভাবে ইঙ্গিত করেছি? আমার কেন পরকে করতে হবে, কেন প্রেম করতে হবে? আমি যদি এখন বলি আমি 5টা মেয়ের সাথে গল্প করতে পারবো, ডেট দিতে পারবো, কথা বলতে পারবো, মিট করতে পারবো, আমি কেন পরকে করতে যাব? উনি যে কথাগুলো বলছে, এই কথাগুলো কতটা যুক্তিসঙ্গত? আপনারা আমাকে শুধু ভুল বুঝেছেন। আমার সবচেয়ে বড় ভুল হচ্ছে গিয়ে, আমার সাথে কেন এই ধরনের অ্যাক্সিডেন্ট হবে, কেন আমার সাথে হবে? আসলে এখানে বাংলাদেশে যেখানে এই কি বলে মেয়েদের ছেলেরা ইউজ করে একটা কথা আছে, সেখানে আমি নিজে ইউজ হয়েছি। আমি নিজে ইউজ হয়ে উনি পেজ দাঁড় করানোর জন্য আমাকে সারা দেশে মানুষের সামনে খারাপ বানাইলো, খারাপ কালপিট হিসেবে। এখানে অনেকেই বলছে যে আমি ভালো না, আমি খারাপ। আচ্ছা, উনাকে যদি আমি এই 7 মাস প্লাসে ওনার পিছনে আমার সর্বমোট টাকা খরচ হয়েছে কত, আমি আপনাদের দেখাচ্ছি, 3 লাখ, এবং শপিং টপিং কেনাকাটা সবকিছু মিলে আরো 4 লাখ। এই 7 লাখ টাকা আমি ওনার পিছনে খরচ করছি। ওনার চিকিৎসার পিছনে ওনার একটা প্রবলেম আছে। ওনার প্রবলেম হচ্ছে গিয়ে ওনার সিস্ট। এই সিস্টটা গোপন রেখে আমার কাছে ওনাকে বিয়ে দেয়। সিস্ট এমনি হয় না, অনেক কারণ থাকে। ওই বাচ্চাটাকে আমি রক্ষা করার জন্য এই সিস্টের হাত থেকে আমি এই গ্রিন লাইফ এনে 2600 টাকা আলট্রা লাগে। আমার কোনাবাড়ি ফেল, কোনাবাড়ি সকল হসপিটাল দেখাইছি। পরে সবসময় তাকে গ্রিন লাইফ এনে আলট্রা করতাম, ডাক্তার দেখাইতাম। এরপরে বলছে আমি নাকি বাচ্চা নষ্ট করেছি। ওই বাচ্চাটা টিকে রাখার জন্য সকালে 270 টাকার ট্যাবলেট, বিকালে 270 টাকার ট্যাবলেট, পুরা 2 মাস আমি ওনাকে খাওয়াইছি। তাহলে এরপরেও কি বলবে বাচ্চা আমি নষ্ট করছি? উনার যেদিন প্রবলেম হয়, পেট ব্যথা উঠে, আমি ওনার হাত পা মেসেজ করে দিয়েছি। ওনাকে আমি বলছি ধৈর্য ধরো, শান্ত থাকো, প্রবলেম নাই, ঠিক হয়ে যাবে। সারাটা রাত আমি ঘুমাই নাই ওনার বাসায়। উনি যখন বলছে আমার প্রবলেম হচ্ছে, ব্যথা হচ্ছে, হার্টবিট পাইলাম না, আমি যখন বাচ্চাটার হার্টবিট পাই নাই, ঠিক 70 দিনের মাথায় আমি দুনিয়াতে আসি নাকি আমি মানে বুঝতে পারি না। কারণ ওই বাচ্চাটা পৃথিবীতে আসা মানেই শর্মিলার মেজাজ কমে যাবে, সংসারী হয়ে যাবে, মাইন্ড সেট আপ ঠিক হয়ে যাবে। এই জন্য আমি নিজেও অপেক্ষায় থাকছি। আর ওর প্রতি আমার বারবার একটা বিষয় রাগ থাকছে যে ওর ফোন ব্যবহার করা নিষেধ। ও কোন ছেলে আছে যাদের জন্য ও লুকে লুকে ফোন ব্যবহার করে, ফোন ছাড়া ও থাকতে পারে না? মানে কি ইটস অ্যাবাউট পেজ এন্ড টিকটক, মানে টিকটক আর পেজে ভিডিও আপ করার জন্য কি তার এত মাথা নষ্ট হয়েছে? হ্যাঁ, কারণ হচ্ছে ওনার বাবার বলতেছে অ্যাবিলিটি ভালো, টাকা আছে। তো উনি কেন আমার বাসায় যাওয়ার পর আমি ওনাকে ভালো ভালো কন্টেন্ট মেক করে সারা দেশে ওনার ভালো পরিচিতি সুনাম দিয়েছি, উনি কেন খারাপভাবে কন্টেন্ট মেক করে? উনি যাদের সাথে মিশতেছে, এখন যাচ্ছে মূল পয়েন্ট, একজন হচ্ছে পার্লারের, ওনার সম্পর্কে এলাকার সবাই জানে উনি কেমন। আমি ওনাকে ভালো বলেই সম্বোধন করলাম, খারাপ বলার অধিকার নেই। কিন্তু ওনার এলাকায় তদন্ত খোঁজ নিয়ে দেখেন উনি কেমন কোয়ালিটির। এরপরে নামের যে মেয়েটা আছে, উনি হচ্ছে পোল্ট্রি বাস, এটাকে বলার আর অপেক্ষা রাখে না। উনি অবিবাহিত বলে ওনার কাজই হচ্ছে বিয়ে করা। হ্যাঁ, মানে অবিবাহিত পরিচয় দিয়ে ওনার কাজই হচ্ছে বিয়ে করা।
এক্স ওয়াইফ ম্যাম, আপনি যিনি আছেন, আপনাকে একটা মেসেজ দিচ্ছি, আপনি কেন ওনাদের সাথে মিশলেন? আবার এখন একটা খালাতো ভাই ধরছে। এই খালাতো ভাই আমি জীবনে দেখি নাই। খালাতো ভাই কই থেকে আসলো আমি তাও বলতে পারবো না। তা আবার যুবক ছেলে, 19-20 বছরের, ওনার সেম বয়সের। তো আপনার ভিডিও নির্মাণ করা প্রয়োজন। আপনি একটা ভালো মেয়েকে আনেন, কিংবা আপনার ফ্যামিলির কেউ থাকুক, অথবা উনি খালাতো ভাই কি আপনার দেবর ভাসুর কিংবা যারা আছে, এসব আমাদের ইসলামিক সংবিধান অনুযায়ী বোঝা যায় যে এখন পর্যন্ত কোনো এগুলা টিকে থাকে, মানে প্রবলেম, এটা আপনারা সবাই জানেন। তো এই ছেলেকে নিয়ে ঘোরাফেরা করতেছে। উনি এই আমার সাথে ডিভোর্স হওয়ার পর থেকে এখন পর্যন্ত কয়টা দিন উনি বাড়িতে থাকতে পারছে? কয়টা দিন বাড়িতে রাত কাটাইছে আর বাইরে কাটাইছে? কেন আমি কিভাবে বলবো? উনি বাড়িতেই থাকে নাই। ওনার এলাকার লোক জানাইছে আমার এই ঢাকা বসে থাকে, হ্যাঁ, তারপর আমাকে স্টেটমেন্ট দিয়ে গেছে A to Z। এবং আমার সংসারটা নষ্ট হইতো না, আমি এখনো বলতেছি নষ্ট হইতো না। আমার প্রতি যতই লোভ থাকুক, ওনার যতই লালসা থাকুক, যতই মোটিভেট করুক, ভুল মোটিভেট করুক, ওনার যথেষ্ট পরিমাণে ভালোবাসা ছিল। আমার এই সংসারটা, এই লাইফগুলো, এই জীবনগুলো নষ্ট করেছে আমার শাশুড়ি এবং ওনার পরিচিত ফ্রেন্ড। ওই পার্লারের মেয়েটার কাছে গিয়েছিল উনি সান্ত্বনা পাওয়ার জন্য। পার্লারের মেয়ে, যে মেয়ে পার্লারের মেয়ের কাছে গিয়েছিল ভালো হওয়ার জন্য, সেই পার্লারের মেয়ে নিজে উঠার জন্য এই মেয়েকে রাস্তায় নামিয়ে দিয়েছে। নিজে পেস করার জন্য, পার্লারটাকে প্রমোট করার জন্য নিজেই ওকে শেষ মুহূর্ত পর্যন্ত রাস্তায় দাঁড় করাইছে। উনি যদি ভালো কন্টেন্ট তৈরি করতো, আমার 3টা রাইট ম্যানেজার, সব 7 লাইনের, আমি যদি চাই ওনার পেজ সব শেষ করে দিতে পারবো। আমি নষ্ট করি নাই, এই যে এখন বললাম আমি নষ্ট করি নাই। উনি যদি ভালো কিছু করে, আমি দোয়া করবো যে ভালো কিছু করতেছে, ভালো থাকুক, অন্তর থেকে দোয়া করবো। কারণ যাকে ভালোবাসছি, যাকে নিয়ে সংসার করছি, আমি তো তার ক্ষতি করব না। আমি তার ক্ষতি করব না, আমি মন থেকে দোয়া করবো যে ভালো থাকুক। আমার যিনি প্রথম ওয়াইফ ছিলেন, মহিলা পুলিশ, ওনার সাথে 2018 জুনের পরে এখন পর্যন্ত আমি ওনার মুখ দেখি নাই। আমি বলতে পারবো না উনি কিরকম। মানে না, আমি দেখি নাই। একদিন ওনার বাসায় গিয়েছি, তো মিহাল ওইখানে, হঠাৎ করে দেখলাম যে ওই মানে ওনারা মানে ওর আম্মু আসছে। দেখার সাথে সাথে আমি শুধু মনে করেন মুখটা এমনি ধইরা আমি সাথে সাথে বের হয়ে চলে আসছি। যেহেতু আর বউ না আছে, হ্যাঁ, ওনার বাচ্চা হইতো না, সংসার হইছে, এবং ওনার বিষয় নিয়ে আমি কখনোই কথা বলি নাই। আমি সবসময় বলছি একটা ভিডিওতে মেক করার সময় যে অন্তর থেকে দোয়া করি ওনার সাথে আমার কিছুই নেই, ওনার সংসার হয়েছে, ওনার সন্তান হয়েছে, উনি ভালো থাকুক, ওনার দাম্পত্য জীবন সুখের হোক। আমি এখনো বলতেছি উনি জীবনে ভালো কন্টেন্ট তৈরি করতে পারবে না, ভালো কিছু উপহার দিতে পারবে না, কারণ প্রত্যেকটা মানুষের আলাদা একটা রূপ থাকে। ওই রূপ কোনোদিন সে গোপন রাখতে পারবে না, লুকিয়ে রাখতে পারবে না। যেমন আমি, অনেকে বলছে আমি নাকি শর্মিলাকে বিজনেস করানোর জন্য বিয়ে করেছি। আস্তে আস্তে শর্মিলাকে নিয়ে যদি আমি বিজনেস করানোর উদ্দেশ্য থাকে, তাহলে এই 7 লাখ টাকা খরচ করার দরকার কি? আমার বাসায় 2টা মেয়ে রাখতাম, 2 লাখ টাকা দেয় 7 মাসের জন্য। আমি আরো টাকা ইনকাম করতে পারতাম, মিনিমাম 30 লক্ষ টাকা। এই কি বলে, এই 6 মাসে আমি এনজয় করতে পারতাম, আনন্দ করতে পারতাম, সব করতে পারতাম। উনাকে আমার ওয়াইফ হিসেবে, সহধর্মিনী হিসেবে ভালোবেসে কেন আমি বাসায় উঠাইলাম? কেন বাংলাদেশের সবার সামনে পরিচয় করে দিলাম যে এই শর্মিলা আপনাদের ভাবি? কেন করলাম? আমি তো যদি ডিভোর্স দেওয়ার ইচ্ছাই থাকতো, ওনার ভালো কন্টেন্ট মেক করতাম না, উন্না ছাড়া ভিডিওর সামনে নিয়ে আসতাম, খারাপভাবে অঙ্গভঙ্গি নিয়ে আরো ভিউয়ের জন্য, অর্থ কামাইয়ের জন্য বাজে দিক অনুসরণ করতাম। আমি তো এগুলা করি নাই ভাই। আজকে আমি এই যে আপনি আমাকে প্রথমে বলছিলেন কেন এইসব আলোচনা সমালোচনা আমাকে নিয়ে কেন আসলো, হয় না, যায় না তো আপনার সাথে। ওনার বিষয়টা আমারটা বলি, আপনারা যে টাকা ইনকামের কথা বলতেছেন, আমি এখানে বলি, আমি যদি বলি যে এই মাসে আমি 7 লাখ টাকা আর্ন করবো, এনি হাউ আমি করতে পারবো। যদি বলি 10 লাখ টাকা আমি পারবো, কিন্তু আমার টাকা পয়সার প্রতি কোনো মানেই ছিল না। আমি একটা পেজের টাকা কিন্তু ডোনেট করে দিয়েছি, যা ইনকাম করছি ওইটার টাকা আমি একটাও রাখিনি, ডোনেট করে দিয়েছি, এটা সবাই জানে। মাশাআল্লাহ। সো এখানে আমার টাকা পয়সার প্রতি, আমি কিন্তু জয়পুরহাট হেলি আইসিবিতে আমার পোস্টিং ছিল, এটা আমি কখনোই শেয়ার করি নাই, ফার্স্ট আপনার সাথে আমি শেয়ার করতেছি। তো 2012 সালের ডিসেম্বরে আমি বিজিবিতে যাই। তখন আমার প্রথম পোস্টিং হয়। এটা ওইখানে পোস্টিং হইতে ভাগ্য লাগে। অনেক বিডিআরের সৈনিক চাকরি জীবন শেষ হয়ে যায় ওই ধরনের বর্ডারে, যেমন যশোর, সাতক্ষীরা অথবা জয়পুরহাট, এইসব জায়গায় পোস্টিং হয় না, কিন্তু আল্লাহর রহমতে আমি কসম প্যারেড করেছি আর আমার পোস্টিংটা হয়ে গেছে, শুধু ব্যাটালিয়নে ঢুকছে আর আমার পোস্টিং বর্ডারে। তো ওইখানে এক সৈনিকের প্রচুর টাকা ইনকাম ছিল 2013 সালের জানুয়ারি মাসে। এটা প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে এবং সাধারণ জনগণ সবাই জানে। আমি যদি চাইতাম ওই 2013 সালে কোটি কোটি টাকা আর্ন করতে পারতাম ওই সীমান্ত থেকে, কিন্তু আমার 6 বছর চাকরি জীবনে আমি একটা টাকা অবৈধভাবে নেই নাই। আর আপনারা আমাকে লোভী বলেছেন। ছোট ভাই আশুলিয়াতে আমার ছোট ভাইকে একটা দোকান করে দিয়ে আসছি চাকরি থেকে আসার পর। প্রতি মাসে দোকান থেকে আল্লাহর রহমতে 1.5 থেকে 2 লাখ টাকা আসে, আলহামদুলিল্লাহ। আমি দোকান থেকে একটা কয়েনও আমি গ্রহণ করি নাই। আর আপনারা আমাকে বলছেন যে আমি লোভী, আমি এইরকম সেই রকম।
আমার আমার যে পরিচিত লোক এরাই আমার 7 লাখ টাকা ধার নিয়েছে, এখন পর্যন্ত তারা আমাকে টাকা দিল না। আপনারা আমাকে কিভাবে বলেন যে আমি বিজনেস করার জন্য আমি ওনাকে বিয়ে করলাম? কেন বললেন? বরঞ্চ আমি ওনাকে ইউজ করি নাই, উনি আমাকে ইউজ করে চলে গেল। উনি মূলত আমাকে ভালোবাসে নাই, আমি ওনাকে ভালোবাসছি। ওনার একদিনের কথায় আমি ওনার প্রতি বিশ্বাস স্থাপন করেছি, ওনার প্রতি আন্তরিকতা, মায়া, মমতা, ভালোবাসার কোনো কিছু আমি আপনাকে ভালোবাসে নাই, এটা আপনি টের পাইছেন কখন? হ্যাঁ, উনি যে আপনাকে ভালোবাসে না, জাস্ট ফেমের জন্য, নেমের জন্য বিয়ে করছে, এটা টের পাইছেন কখন? এটা আসলে টের পাইছি বলতে আমি কখনো এটা টের পাই নাই। টের পাইছি ফাইনালি কখন, যেদিন উনি আমার বাসার ডকুমেন্ট এবং সিমগুলো চুরি করে মানে পেজ ক্রিয়েট করছে 3টা, একটার পর একটা করতেছে, আমি বসে বসে দেখতাছি, মানে তখন আমি বুঝতে পারতাছি। এবং আমার পরিচিত লোককে বলে যে আমি রাইট ম্যানেজার নিছি, আমার রাইট ম্যানেজার আছে, ভিডিও কিছু করতে পারবো না। এটা আমাকেও মানে আরেকজনের মাধ্যমে ভাইয়া করে দিল যে আমি যেন ভয় পাই যে ওরও রাইট ম্যানেজার আছে। কিন্তু নতুন পেজ ক্রিয়েট করে কে ওকে 2.5 লাখ 3 লাখ 5 লাখ টাকার মূল্যে রাইট ম্যানেজার দিয়ে দিবে ওনাকে। তো যাই হোক, আমি তো ওনার ক্ষতি করবো না, এটা কেন রাইট ম্যানেজারের কোনো প্রশ্নই আসে না। তখন আমি বললাম যে যাকে আমি এত কিছু শিখাইলাম সেই ব্যক্তি এখান থেকে যাওয়ার পর উনি আমার সাথে এমন কি জানো বলে, আমার বিলাই আমার এই কয় মেও। হ্যাঁ, কাও আমার বিলাই আমার এই কয় মেও। তো ডিপ জলের সিনেমার এই ইট আমার সব সময় মানে ভালো লাগে। আপনার কি মনে হয় না ভাই যে আপনার একটা সুন্দর গতি যাচ্ছিল, সবাই সুন্দর পজিটিভলি নিতেছিল? আমি ভালো ছিলাম ভাই। প্রথম যে মেয়েটা আমাকে ট্র্যাপে ফেলে, ও অবশ্য আমার কাছেও ক্ষমা চাইছে, আমার মায়ের কাছেও ক্ষমা চাইছে, আমার এলাকার লোকজন শিখিয়ে দিয়েছিল, এটাও স্বীকার করছে, কে কে শিখিয়ে দিয়েছিল সেটাও স্বীকার করছে। সো এটা আমি প্রুভ করেছি, আমার অনেক হার্ড ওয়ার্কিং করতে হয়েছে জন্য। শর্মিলা আমার জীবনে এসে, আমি প্রথম যখন ও আসে তখন আমি ভাবছিলাম যে সুন্দরভাবে সংসার করি, আমরা বাংলাদেশে সবাইকে দেখিয়ে দেব যে গ্রামে থেকে খুব সুন্দরভাবে সাজানো গোছানোভাবে একটা মানে জীবন অতিবাহিত করা যায়। আর এটা ওকে সবসময় বলতাম যে আমার যা ইনকাম আছে, আমার যা আছে, এগুলো তোমার কিংবা মিহালের, আমি কয় টাকা খাইতে পারো আর তোমার কি লাগবে। যখন বলে আমি কোথাও বের হই, একটা দারুণ কথা, ইন্টারেস্টিং, আমি যদি কোথাও যাইতাম যে কোন বাড়ি যাবো, কয় আমি যাবো, আমার নিয়ে নন। তে আমি ওরা সবসময় কইতাম তুই কন যাবি, তো আর এটা ভাল লাগতো, বারবার আমার কাছে এটা শুনতে চাইতো যে এটা 3বার করে কন। তাই আমি কইতাম যে কন যাবি তুই, ধরে নিম না। হ্যাঁ, তো তখন ভাবতাম যে আসলে আমরা অনেক সুখী হব, অনেক ভালো থাকবো। ওর সুখের জন্য আমি আমার মা বাবারে আলাদা করে দিছি, ওরে সুখে রাখার লাইগা ধরেন আমি আমার মা বাবারে বকছি, সবাইরে বকছি, কিন্তু মা বাবার দোয়ার প্রয়োজন আছে, এই জন্য আমি কোনো কিছু ভাই মানে এই অর্ধেক কিনি নাই, মানে আমার সংসারের জন্য না, উভয় সংসারের জন্য অর্ধেক কিনছি। বিশ্বাস করেন, যারা ভিডিও দেখতেছেন, উনি আমার এই মা যা তৈরি করতো, আমার মা কখনোই মানে আমারে না দিয়ে, আমার ঘরে এক বাটি ওই খাবার না দিয়া উনি কখনো আমার মা খায় নাই, আমার মা খায় নাই। এই যে আমি মনে হয় 4 তলার পরে বসে আছি, কখনোই খায় নাই। এই শর্মিলা যখন আমার বাসার থেকে সবকিছু নিয়ে যায়, আমার মা আমাকে বারবার কইছে, ছোট মানুষ তো হয়তো কেউ পরামর্শ দিছে, যার কারণে এরকম করতেছে, বুঝলে একলাই যেমন হয় তাই কোক, তুমি আর কিছু কয়ো না, ভিডিওতে কিছু করার দরকার নাই। আমার মা এটা আমারে 2বার কইতে কইছে, একদিন রাইতে কইছে, মানে আমি তো আর ভিডিও আমাকে বিভিন্ন লোকে বলতেছে ভাই ভাবি তো এগুলা কইতাছে, আপনি কিছু একটা বলেন, শেষ কিছু বলেন। আমি বলছি না, আমি এটা বলবো না, বলতে থাকি, বুঝতে পারে নাই, কেউ হয়তো ওর ভুল মোটিভেট করতেছে, আমি চুপ ছিলাম। কিন্তু ও দেখলাম যে এখানে ওই পার্লারের মেয়েটা যখন অ্যাড হইলো, তখন দেখলাম আসমান দিয়ে উড়ে বেড়াইতেছে, যা খুশি যেভাবে খুশি আমার নামে উল্টাপাল্টা কথা বলতেছে, অঙ্গভঙ্গিগুলো খুব খারাপ হয়ে যাচ্ছে। তখন আমি বাধ্য হয়ে আমি লাইভটা করছি। কিন্তু আমি শর্মিলাকে অন্তর থেকে, মন থেকে ভালোবাসতাম। যদি ভালো না বাসতাম, 10 বছরের পাসপোর্ট আমি ওনার করতাম না, আমি আরেকটা মেয়ের পাসপোর্ট করে আমার সাথে নিয়ে যাইতাম। অথবা আমি কিন্তু লাইভ করেও যেমন ইন্ডিয়া কিংবা অন্যান্য দেশে যাই, যদি বলতাম কেউ আছেন কিনা আমার সাথে ঘোরার জন্য, ইজি আমার সাথে ঘোরার জন্য, দুনিয়াতে পকেটে টাকা থাকলে সব ইজি, আমার জন্য অপেক্ষা করতেছে। কিন্তু আমি এটা না করে আমি কিন্তু ওনাকে সাথে করে নিয়ে যাইতেছি যে উনি ভালো থাকুক, আমার ওয়াইফ খুশি থাকুক, এই জন্য আজীবন বলতে পারে যে আমার হাজব্যান্ড আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে। একটা পুরুষ কি বলবে যে আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য জীবন দিয়ে দেবে? মুখ দিয়ে বলে না, কোনো মুখ দিয়ে কখনো বলে? আমি যদি ওনাকে ভালো না বাসি, আমার এক্স ওয়াইফ শর্মিলা ম্যাম, আমি যদি আপনাকে ভালো না বাসতাম, আপনাকে কি আমি বিয়ে করতাম? আপনি যেভাবে আমাকে মেসেজ করেছেন, আপনার মতো হাজারো মেয়ে আমাকে মেসেজ করছে, এবং আপনি চলে যাওয়ার পরে আপনার থেকে বেটার অপশন আমার লাইফে অনেকগুলো আসছে, এখনো আমি সিদ্ধান্ত নেই নাই। কিন্তু আমি সম্ভবত, যেহেতু ইসলামিক সংবিধান অনুযায়ী নাকি 3 মাস লাগে, যেদিন 3 তারিখ পাস হবে আপনি হয়তো দেখবেন যে শুক্রবারে আমার বিয়ে হচ্ছে, এবং আপনার সাথে থেকে সে বেটার এবং ভালো এবং উপযুক্ত, ইনশাআল্লাহ। এটা আমার সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস আছে। আপনি জানেন যে আমি আপনার প্রতি কোনো অন্যায় করি নাই। স্বামী হিসেবে, জামা হিসেবে, মেয়ের জামা হিসেবে আমার যথেষ্ট পরিমাণে দায়িত্ব কর্তব্য আমি পালন করার চেষ্টা করেছি। ভাই, আপনার লাইফ থেকে যদি শেখার কিছু থাকে? আমার লাইফ থেকে শেখার বলতে
একটা খুবই গুরুত্বপূর্ণ চমৎকার মেসেজ দিব। বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটর অসংখ্য আছেন, আপনারা কেউ কখনো শুধু কন্টেন্ট ক্রিয়েটর নয়, আপনার ফ্যামিলি, আপনার ওয়াইফের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করবেন, কিন্তু কোনো দিন আপনার ইনকাম সোর্স এবং আপনার ব্যাকগ্রাউন্ড এবং আপনার গোপন তথ্য কখনোই মন খুলে শেয়ার করবেন না। কিছুটা আপনার মধ্যে জমা রাখবেন, তা না হলে দেখবেন যে আপনার শাশুড়ি অথবা আপনার ওয়াইফ সেগুলো নিয়েও টান দিতে পারে। আর কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, কখনোই কোনো দিন আপনার সহধর্মিনীকে এই প্ল্যাটফর্মে মুখোমুখি করার চেষ্টা করবেন না। আমি যদি আজকে শর্মিলাকে না আনতাম, আপনারা কেউ চিনতেন না। উনি বাসায় যায় এভাবে কান্নাকাটিও করতো না, তো বড় এইভাবে জিনিস পেজও দাঁড় করাইতো না, আমাকে এইভাবে সবার সামনে ছোট করতে পারতো না। উনি আমার এক ভিডিওতে বলছে যে এই আলম হাসান, আপনার কত টাকা হয়েছে, কত টাকার মালিক হয়েছেন? আমি এই 5 বছরের ব্যাংক স্টেটমেন্ট হিসাব করলে আমার মনে হয় 2 থেকে 3 কোটি টাকা হবে।